এশিয়া কাপের তোড়জোড় চলছে খুব ভালো মতো, এবং সেই তোড়জোড়ের একটা প্রস্তুতি হিসেবে বলাই যায় যে আফগানিস্তান, পাকিস্তান এবং ইউএই অলরেডি একটা ট্রাই নেশন সিরিজ কিন্তু খেলছে, এবং যেখানে আফগানিস্তান তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে টি-20 হিসাবে বেশ বড় ব্যবধানে হেরে গেছে। বাট তারপরেও বলতে হচ্ছে যে আফগানিস্তান দলটাকে আমরা কাগজে কলমে বলছিলাম যে ভালো মতোই এগিয়ে আছে এশিয়া কাপের কন্টেনশনে। কিন্তু প্রথম ম্যাচের পরে হয়তো তাদের আত্মবিশ্বাসে খানিকটা ধাক্কা লাগতেই পারে, যেভাবে তারা হেরেছে পাকিস্তানের কাছে। বেসিক্যালি তাদের ব্যাটিং ধসটাই আমি মনে করি মূল কারণ প্রথম ম্যাচে হেরে যাওয়ার কারণে। এবং সেই সাথে দেখতে গেলে বাংলাদেশের জন্য, যেই আফগানিস্তান তাদের গ্রুপ সঙ্গী, তাদের জন্য কিন্তু আফগানিস্তানের মতো দলকে হারানোর একটা ছোট্ট টেকনিক অবশ্যই বাংলাদেশ টিম অ্যানালিস্ট বা টিম ম্যানেজমেন্ট বের করে ফেলতেই পারে। সেই পরিকল্পনাটা কি হতে পারে সেটা নিয়ে বেসিক্যালি আলোচনা করবো আজকে ওয়ার্ড দ্য পিচে। প্রথমেই বলে নিতে হয় যে ওডিআই হোক কিংবা টি-20, সাদা বলের ক্রিকেটে আফগানিস্তান সবসময় কিন্তু রান চেজ করাটা স্কিপ করতে চায়। তারা চায় যে প্রথমে একটা ভালো টোটাল তাদের বোর্ডে উঠিয়ে তারপরে সেই টোটালটাকে ডিফেন্ড করতে। রিসেন্ট টাইমে যতগুলোই আফগানিস্তানের আমরা বড় বড় জয় দেখেছি বা ট্রিউম্ফ দেখেছি, ডেফিনেটলি সেই জয়গুলো কিন্তু অনেকটাই মানে 80%ই এসেছে রান ডিফেন্ড করে। অর্থাৎ তাদের বোলিং বৈচিত্র্য এতই বেশি যে তাদের বোলারদের উপরে তারা কিন্তু চোখ বন্ধ করে বিশ্বাস রাখতে পারে। কিন্তু প্রথম ম্যাচটাতে আফগানিস্তান টসে হেরে যায়, তাদেরকে প্রথমে বোলিংটা করতে হয়, যেখানে শারজা, আবুধাবি বা দুবাইতে টস উইনিং ক্যাপ্টেন সবসময় কিন্তু ব্যাটিং করতে আগ্রহ প্রকাশ করে বেশিরভাগ সময়। কিন্তু পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা তিনি চোখ বন্ধ করে বললেন যে না, আমরা ব্যাটিংটাই করব, এবং সেই ব্যাটিং করে যখন 183 রানের একটা টার্গেট আফগানিস্তানের সামনে দাঁড় করাতে পেরেছিল, মনে হচ্ছিল যে ম্যাচ উইনিং একটা টার্গেট তারা দিতে পেরেছে আফগানিস্তানকে, এবং ম্যাচ শেষে সেটাই প্রমাণিত হয়। এবং পাকিস্তানি ব্যাটাররা, আমি যদি স্পেসিফিক্যালি বলি, তারা কিন্তু খুব বুঝে শুনে বোলার বাই বোলার আক্রমণে যান, অর্থাৎ তারা সবাইকে গণহারে পেটাতে যাননি। এবং এই আফগানিস্তান দলটার বিশ্লেষণ করার সময় এশিয়া কাপের স্কোয়াডটা আমি বলেছিলাম যে তাদের মানে একদম স্পেশালিস্ট ব্যাটার এবং স্পেশালিস্ট বোলার, যাদেরকে আপনি শুধুমাত্র স্কোয়াডে নেবেন ব্যাটিং করার জন্য, শুধুমাত্র স্কোয়াডে নেবেন বোলিং করার জন্য, এমন বোলারের কিন্তু বা ব্যাটারের কিন্তু অভাবটা আছে। এবং প্রথম ম্যাচে সেই কাজটাই কিন্তু হলো, এবং সেই পরিণতিটাই হলো আফগানিস্তানের। কেন বলছে সেটা, আপনি যদি বোলিংয়ে খেয়াল করে দেখেন, সেখানে কিন্তু ফজলুল হক ফারুকী ছাড়া তাদের স্পেশালিস্ট বোলার কিংবা একমাত্র শুধুমাত্র বোলিংই করে থাকেন এমন কিন্তু কেউ ছিল না। আপনি আজমতুল্লাহ ওমরজার কথা বলতে পারেন, ফরিদ আহমেদের কথা বলতে পারেন, গুলবাদিন নাইব যিনি কিনা বেঞ্চে ছিলেন গতকালকে মানে প্রথম ম্যাচে, তার কথাও বলতে পারেন। কিন্তু এরা সবাই কিন্তু বিটস অ্যান্ড পিসেস প্লেয়ার্স, অর্থাৎ কিছু তাদের বোলিং অলরাউন্ডার, কিছু ব্যাটিং অলরাউন্ডার। এরকম বোলিং লাইন আপ নিয়ে আপনি যখন নামবেন এবং স্পেশালিস্ট শুধুমাত্র একজন বোলারকে নিয়ে নামবেন, তখন কিন্তু সেই বোলারের জন্য কাজটা একটু কঠিন হয়ে যায়। এবং আমরা সবসময় বলে আসছি যে আফগানিস্তানের স্পিনটা খুবই খুবই শক্তিশালী। পাকিস্তানি ব্যাটাররা কিন্তু মোহাম্মদ নবী বলি, রাশিদ খান বলি, তারপরে সেখানে মুজিবুর রহমান বলি, তাদের উপর খুব একটা চড়াও হতে যাননি। সেক্ষেত্রে মেইনলি রাশিদ খানকেও তারা চড়াও হয়ে খেলেছেন, বাট আনফর্চুনেটলি রান বের করতে পারেননি। এবং আরো একটা অবাক করা বিষয় হচ্ছে যে রশিদ খান মোহাম্মদ নবীকে 3 ওভারের বেশি আর বোলিংটাই দেননি, যেখানে নবী 18 রান দিয়ে একটা উইকেট নিয়েছেন। সো ইকোনমিক্যাল বোলিংটা তিনি করেছেন, বাট ওই 13 ওভারের পরে মানে আর কিন্তু নবীকে বোলিংয়েই দেখা যায়নি। একটু ভেঙে ভেঙে নবীকে বোলিং দেওয়া হয়েছে স্পেল বাই স্পেল। সো এই জায়গাটাতে আমি মনে করি যে রাশিদ খানের এখনো ক্যাপ্টেন্সি এক্সপিরিয়েন্সটা খুব একটা বেশি পরিণত হয়নি। সেক্ষেত্রে যখন আপনার অন্যান্য বোলাররা মোটামুটি কিন্তু মার খাচ্ছিলেন, স্পেশালি আমি বলবো আজমতুল্লাহ ওমরজাই একটা উইকেট তুললেও মার খাচ্ছিলেন, ফরিদ আহমেদ তিনিও মার খেয়েছেন, এবং শেষ দিকে তাকে দিয়েই স্লগ ওভারের বোলিং গুলো করিয়েছেন সেখানে রাশিদ খান, এবং শেষ ওভারেও তিনি কিন্তু 4 ছক্কা হজম করেছেন সেক্ষেত্রে। সো ওই যে বলা যায় যে স্পেশালিস্ট বোলার শুধুমাত্র ফজলুল হক ফারুকী ছাড়া আর কোনো স্পেশালিস্ট বোলার, মার্ক মাই ওয়ার্ড, এই দলটাতে নেই বলেই কিন্তু পাকিস্তানি ব্যাটাররা প্রত্যেক বোলারকে ধরে ধরে পরিকল্পনা করে তারপরে চড়া হয়েছেন। এবার আমি যদি আসি তাদের ব্যাটিং এর সময় আপনি খেয়াল করে দেখবেন যে টপ অর্ডারের 3 জন ব্যাটার, সেখানে রহমানুল্লাহ গুরুবাজ, জাদরান এবং তারপরে সেদিকুল্লাহ আতাল, এই 3 জন ছাড়াও কিন্তু পরের যে মিডল অর্ডারের ব্যাটাররা আছেন তারা আবার সবাই সেই বিটস অ্যান্ড পিসেস ব্যাটার্স। অর্থাৎ কেউ কেউ বোলিংটা বেশি ভালো করেন কোনো একটা গিভেন ডেতে, কোনো দিন বোলিংটা ভালো করেন, ব্যাটিংটা ভালো করেন, এমনই অবস্থা আর কি। সো এই ধরনের প্লেয়ারদের আপনি
হয়তো দুজনের বেশি আপনার দলে বা তিনজনের বেশি রাখতে চাইবেন না, কিন্তু আফগানিস্তানের টোটাল মিডল অর্ডারটাই এরকম, এবং ধসটাও কিন্তু সেই মিডল অর্ডারেই নেমেছে। আপনি খেয়াল করে দেখবেন গুরবাজ একটা ফ্লাইং স্টার্ট দিয়েছেন, জাদরান মিস করে গেছেন আনফর্চুনেটলি, এবং সেদিকে সাদিকুল্লাহ আতাল নেমে বেশ ভালো ব্যাটিং কিন্তু করছিলেন, বাট তারপরে প্রপার কোনো মিডল অর্ডার ব্যাটার নেই। এবং 93 রানে যেখানে তাদের 2 উইকেট ছিল, সেখান থেকে হঠাৎ করে সেই স্কোরটা 97 রানে 5 হয়ে যায়, অর্থাৎ 93-তে 3, 4, 5 এবং 97-তে 6, 7, এভাবে তারা উইকেটটা হারিয়ে ফেলে, অর্থাৎ 4 রানের ব্যবধানে তারা 5-5টা উইকেট হারিয়ে ফেলে। দিস ওয়াজ ভেরি শকিং আমি বলবো ডেফিনেটলি। কিন্তু বাংলাদেশের জন্য এই জায়গাটাতে আমি বলবো একটা ফরচুনের বিষয় কিংবা একটা স্ট্র্যাটেজিক বিষয় হবে এই জায়গাটাতেই আঘাত করার। স্পেশালি গুরবাজ, তার উইকেট কিন্তু তাসকিন নিয়েছেন, নাসুম আহমেদ নিয়েছেন, শেখ মাহিদি নিয়েছেন, রিশাদ হোসেনও কিন্তু তার উইকেট নিয়েছেন, মুস্তাফিজ তিনি তার উইকেট নিয়েছেন, অর্থাৎ গুরবাজকে কিন্তু বাংলাদেশের সব বোলারই আউট করার অভিজ্ঞতা রাখেন, এবং সেখানে তাসকিন সবার উপরে, তাকে দুবার আউট করেছেন খুব সম্ভবত, যদি ভুল না করে থাকে। মুস্তাফিজ সহ বাকি বোলাররা কিন্তু একবার করে আউট করেছেন, অর্থাৎ বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাসের কাছে কিন্তু এনাফ বোলিং ফায়ার পাওয়ার আছে, কিংবা রসদটা আছে এই রহমানুল্লাহ গুরবাজকে বোলিং করার ক্ষেত্রে। অর্থাৎ আপনি যদি বুঝতে পারেন যে এই রহমানুল্লাহ গুরবাজ চড়াও হতে গিয়েই কিন্তু আউটটা হন, সেটা পেস হোক কিংবা স্পিন। সেম গোস ফর সাদিকুল্লাহ আতাল, তিনিও কিন্তু ঠিক একইভাবে চড়াও হতে গিয়েই বারবার আউট হন, বলের পেসকে বেশি কাজে লাগান, এবং এরকম ভ্যারিয়েশন সম্পন্ন বোলিং অ্যাটাক আতল কিন্তু খুব বেশি ফেস করেননি। সেম গোস ফর জাদরান, জাদরান যদি উইকেটে থিতু না হতে পারেন তাহলে কিন্তু উইকেট বিলিয়ে দিয়ে আসেন। সো এই জায়গাগুলোতে আপনাকে সুযোগের সদ্ব্যবহার করতে হবে। হ্যাঁ, রাশিদ খানের সেই 5 ছক্কার ইনিংসটা না হলে বা ক্যামিওটা না হলে আফগানিস্তান হয়তো আরো বড় ব্যবধানে হারতে পারতো এই ম্যাচটা, বাট সেই রাশিদ খানকেও কিন্তু আউট করার টেকনিকটা আছে। হারিস রৌফ তাকে একদম পায়ের কাছে বোলিংটা করে করে মার খাচ্ছিলেন, রাশিদ খান তার 3টা বা 4টা বলে 3টাই ছক্কা হাঁকিয়েছিলেন, সেক্ষেত্রে জাস্ট পেসটা কাজে লাগিয়েছেন। যখনই হারিস রৌফ সেই লেন্থটা চেপে ধরেছিলেন খানিকটা একটু গুড লেন্থের আগে, তখনই কিন্তু রাশিদ খান উইকেটটা বিলিয়ে দিয়ে এসছেন। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন যে রাশিদ খানকেও কোন জায়গাটাতে আউট করতে হবে বোলিং করে। এটা জন্য পাকিস্তান আমাদেরকে হাতে কলমে একটা শিক্ষা দিয়েছে। বাংলাদেশ কি পারবে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা জিতে? ওই যে আমরা বলছিলাম যে এই গ্রুপ থেকে পরের রাউন্ডে যাওয়াটা খুবই টাফ, আপনাকে শ্রীলঙ্কা আফগানিস্তানের মধ্যে একটা দলকে তো হারাতেই হবে। সো এই দলটা আফগানিস্তান নয় কেন? আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনারা আফগানিস্তানের এই হারটাকে কিংবা এই যে বিটস এন্ড পিসেস যে প্লেয়ারদের কথা বলছি, এই প্লেয়ারদের ব্যাপারে কি ভাবছেন? তারা কি ওই যে স্পেশালিস্ট, শুধুমাত্র ব্যাটার কিংবা শুধুমাত্র বোলার, এই অভাবে ভুগছে কিনা আফগানিস্তান, এবং এই সুযোগকে বাংলাদেশ কাজে লাগাতে পারবে কিনা? কমেন্ট করে জানিয়ে দেবেন হোয়াট দ্য পিচের কমেন্ট বক্সে।